গল্পের নাম পূর্ণিমা, লেখা সঞ্চিতা, পর্ব সংখ্যা 9। পুকুরের ধারে পানি পা ডুবিয়ে বসে আছে পূর্ণি আর তিথি। কিছুক্ষণ আগেই দুজনে পার্ক থেকে পার্কের পিছনে থাকা পুকুরটা এসেছে শান্ত পরিবেশ উপভোগ করতে। পূর্ণি ভেবে নিয়েছে সে এই অনাগত সন্তানটাকে বাঁচিয়ে রাখতে সে বাঁচবে, মন খুলে শ্বাস নেবে, সব আনন্দই সে উপভোগ করবে। পূর্ণি মুচকি হেসে উঠল। তিথি শান্ত পরিবেশে গুনগুন করে শব্দ করতে লাগলো আর পা দোলাতে লাগলো। তিথির পা দোলানিতে পুকুরের ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এই প্রতিটা ঢেউয়ের মতোই পূর্ণি আর তিথির মনে ঢেউ খেলছে। তিথি, তুমি কি তোমার জীবনটাকে আবার রঙে সাজাতে পারো না? শান্ত স্বরে। তিথি মাথা নিচু করে হালকা হেসে পরিষ্কার স্বরে বলে উঠল, হুঁ, আমি এভাবে অন্তিকের ভাবনায় মত্ত থেকে নিজের বাকি জীবনটাকে কাটিয়ে দেব। কারণ আমি অন্তিকের জায়গাটা কাউকে দিতে পারবো না। যদি কেউ আসেও তাহলে অন্তিকের মতো তাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসতে পারবো না। হালকা স্বরে পূর্ণি ঘাড় ঘুরিয়ে তিথির মুখশ্রীর দিকে তাকালো। এই মুখশ্রীতে অনেক বড় একটা জিনিস পেয়েও না পাওয়ার আক্ষেপ স্পষ্ট ফুটে উঠেছে। পূর্ণি গভীর নিঃশ্বাস নিল। সবার জীবনে একটা না একটা আক্ষেপ থেকেই থাকে। হয়তো কেউ চাপিয়ে রাখে আর কেউ অশ্রুজলে প্রমাণ করে দেয়। রায়চৌধুরীর বাড়িতে এখন শোকের ছায়া। মিসেস কণা ও মিস্টার অভিনবের সাথে সাথে অর্ণবও মারা গেছে। আজ 2 দিন হয়ে গেল। পরপর 3টে মৃত্যুতে নির্ঝর প্রায় পাগল হয়ে গেছে। আর প্রতিদিন সেই আগন্তুক মেয়েটিকেও বারবার নির্ঝরকে মৃত্যুর হুমকি দিয়েছে, যার সাথে বারবার আঘাত করেই যাচ্ছে। নির্ঝর এখন বিছানায় পড়ে আছে। এত আঘাত পেয়ে পেয়ে তার বিছানা থেকে ওঠাও কষ্টকর হয়ে গেছে। নির্ঝর তার বিনাশকে নিজের চোখে দেখেছে। আগন্তুক মেয়েটি তাকে দেখিয়ে দিয়েছে যে তার পাপ কর্ম শেষ হয়ে গেছে, এখন তার শাস্তি পাওয়া বাকি। একদিকে বাবা মা বড় ভাইয়ের মৃত্যু, অন্যদিকে সেই অজানা মেয়েটির মৃত্যুঘাত। অর্ণবের মৃত্যুতে সবাই শোকাহত হলেও হয়নি শুধু নিদিয়া, নীরব আর মিশু তাদের লীলাখেলার সবচেয়ে বড় কাঁটা উপড়ে গেছে দেখে খুব খুশি। তারা তাদের অবৈধ লীলাখেলা আরও গভীর করবে। নিদিয়া নিজের ট্রাক চাপা দিয়ে অর্ণবকে পিষে ফেলেছে। নিদিয়া যেন এদের মৃত্যুতে অনেক শান্তি পাচ্ছে। নেক্সটে এই বাড়ির বড় কর্ত্রী মিসেস মৌমিকেই সে মেরে ফেলবে। তারপর মিশু আর নীরবকে, নির্ঝরকে মারবে, তবে অনেক মৃত্যুদায়ক ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে। নিদিয়ার ঠোঁটে প্রশান্তের হাসি। সে এই মৃত্যু খেলায় একদম মেতে উঠেছে। তার খুশি হচ্ছে নিজের বোনের সর্বনাশকে নিজ হাতে মারতে। আচ্ছা জানো, আমরা কি বিয়ে করব না? দেখো আমাদের পথের কাঁটা সরে গেছে, তাহলে আর বাধা কি? চলো না আমরা বিয়ে করে ফেলি। নীরব মিশুর কথা শুনছে না। সে তো মিশুর চুলে মুখ গুজতে ব্যস্ত। নিদিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, একটা ছুরি নিয়ে। ঠোঁট তার বাঁকা হাসি। আদলে নির্ঘাত করে মৃত্যু হবে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। নিদিয়া হেঁটে হেঁটে ঘরের ভিতর প্রবেশ করলো আর দরজাটা বন্ধ করে দিল। এদিকে দরজা বন্ধ করার আওয়াজেও নীরব আর মিশুর খেয়াল নেই। তারা তো আছে তাদের পাপ রাজকর্মে ব্যস্ত। নিদিয়া আস্তে আস্তে গিয়ে নীরবের চুল টেনে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল আর বুকে পরপর 3বার ছুরিটা ঢুকে বের করে ফেলল। নীরবের বুকে ক্ষতবিক্ষত হয়ে রক্ত জর্জর করে নীল হতে লাগলো। এদিকে আচমকা নিদুর এই কাণ্ডে ভয়ে মিশু চিৎকার দিয়ে উঠল। তবে রুমটা সাউন্ড প্রুফ হওয়াতে কোনো আওয়াজই বাইরে গেল না। নিদিয়া গর্জে উঠে ছুরিটা দিয়ে মিশুর গলা কেটে দিল। মুহূর্তে দুজনে গলা কাটা মুরগির মতো ছটফট করতে খেতে মারা গেল। নিদিয়ার মুখে ভয়ঙ্কর প্রশান্তের হাসি, যেন অনেক আনন্দ লাগছে সামনের 2জন মানুষকে মেরে। অবশ্য এরা মানুষ না, জানোয়ারেরা। নিদিয়ার হাতে ছুরিটার থেকে টপ টপ রক্ত বেয়ে বেয়ে পড়ছে। সামনে মৃত 2জন মানুষের রক্ত, ফ্লোর, বিছানার চাদর একদিক রক্ত লাল হয়ে গেছে। নিদিয়ার ছুরিটা রক্তলোকে বুড়ো আঙ্গুল দিয়ে আঙ্গুল নিয়ে চোখের সামনে নিয়ে বলে উঠল, একদিন আমার এই চোখের সামনে আমার ভালো থাকা, আমার আদর, আমার সম্মান, গর্বকে যন্ত্রণা দিয়ে মেরেছে না তোর ভাই? দেখ আজ তো উসুল করে নিচ্ছি। তোদের তো কম যন্ত্রণা দিয়ে মারছি। তোর ভাইয়ের বেলায় যে আমি কতটা ভয়ঙ্কর হব তা কল্পনাতেও আনতে পারছিস না। অবশ্যই তুই কল্পনা করবি কিভাবে। তুই তো ক্রুদ্ধ হয়ে গেছিস, ভালো থাকিস ভাবি বউয়ের সাথে অপরে। চালা জানোয়ার কোথাকারের। বাঁকা হাসি ঠোঁটে ফুল দিয়ে নিদিয়া আঙুল থাকা রক্তটা নিজের কপালে
লম্বাভাবে দিয়ে ছুরিটাকে সাথে করে রুম থেকে বের হয়ে গেল। হে মিস, তোমার জামার পিছনে লাল হয়ে গেছে, এই শার্টটা দিয়ে ঢাকো দ্রুত, মানুষ দেখার আগে। কাট কাট গলায় সরে তিথি চমকে উঠলো কারো এমন স্বরের কথাটা শুনে। দ্রুত সে থমকে দাঁড়ালো আর পিছু ঘুরতে চাইলেও তবে ছেলেটি তিথিকে পিছু ঘুরতে দিল না, উল্টো তিথির দুবাহু ধরে নিজে থেকে একটু দূরে তবে কাছে ধরে রাখলো, যেন তিথির পিরিয়ডের রক্তের দাগ যাতে কেউ না দেখে। তিথি অস্বস্তি ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এভাবে এত লোকের মাঝে একটা অজানা ছেলের এভাবে স্পর্শ, আর দ্বিতীয়ত এরকম একটা কাণ্ড, সব মিলিয়ে অস্বস্তি লাগছে তিথির সাথে। সে ব্লাশিং হচ্ছে, জীবনে প্রথমবার এরকম পরিস্থিতিতে পড়েছে সে। তিথি ছেলেটার হাত থেকে শার্টটা নিয়ে কোমরে বেঁধে নিল যাতে জামার পিছনে দাগটা না দেখা যায়। তিথি ঢোক গিলে পিছু তাকালো, দেখলো তার পিছনে কেউই নেই। চারদিকে তাকালো তিথি, সেই কাঙ্ক্ষিত লোকটাকে দেখতে পেল না সে। তিথি এত কিছু না ভেবে দ্রুত পা চালিয়ে হাঁটা ধরলো, আপাতত বাড়িতে পৌঁছাতে পারলেই সে বাসে। তোমাকে এত আপসেট লাগছে কেন তিথি? কিছু হয়েছে? চিন্তিত গলায় তিথি আপসেট আর মনমরা হয়ে বসে আছে পূর্ণি। কথাটা বলার পরও তিথির হুঁশ নেই, তিথি আছে নিজের ভাবনায় মত্ত। পূর্ণি তিথিকে হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, তোমার কি হয়েছে তিথি? কোনো কিছু নিয়ে কি আপসেট বা চিন্তিত আছো? তিথি এবার হতচকিত গলায় বলে উঠল, না মানে আসলে কিছু না, ওই আজকে ক্যাফে থেকে ফেরার পথে আমার পিরিয়ড হয়েছে, তবে একটা ছেলে তার দিকে ফেলেছে আর আমাকে একটা শার্ট কোমরে বাঁধতে দিয়েছে। এরপর আমি যখন পিছু ফিরি তখন কাউকে দেখতে পাই না। আমি এটা নিয়েই আপসেট আছি। জীবনে প্রথমবার এরকম একটা পরিস্থিতিতে পড়েছি। হতচকিত গলায় পূর্ণি চুপ করে আছে। তিথিকে কি বলবে বুঝতে পারছে না সে এরকম পরিস্থিতিতে পড়েছে, তবে সেই মানুষটাকে সে স্বচোখে দেখেছে। সেই মানুষটা তাকে প্রাণ খুলে ভালোবেসেছিল। অবশ্য পূর্ণি তার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি, তার সাথে চোখ উঠিয়ে কখনো কথা বলেনি, সবসময় তার সাথে দেখা হলে মাথা নত করে এড়িয়ে যেত। একটা সময় মানুষটা হুট করে উধাও হয়ে যায়, এরপর থেকে তার সাথে আর দেখা হয়নি পূর্ণির। ভাবতে পূর্ণির বুক চিরে গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো। পেটে হাত দিয়ে বলে উঠল, তুমি এত ভেবো না, চলো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেলকনিতে বসে কথা বলবো আর আকাশ দেখব। বলে এটা আমাদের নিত্য দিনের কাজে পরিণত হচ্ছে। আসলে সন্ধ্যাকাশ জলে মলে তারা গোল বড় চাঁদ, সাথে কিছু কথাবার্তা আর হালকা স্বরের কিছু পেয়েও না পাওয়ার ব্যর্থতা রাখে এমন কিছু গান মনটাকে একদম ফুরফুর করে দেয়, তাই না তিথি? চলবে।